শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। নির্বাচন হলে দেশের জনগণ আরও শক্তিশালী হবে, তাই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি। সকালে এবি পার্টির সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হঠাৎ করে 100 পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেন। সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন সফল করায় এবি পার্টিকে শুভেচ্ছা জানান তারা। সম্মেলনে বিএনপি মহাসচিব যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্ভয়ে কথা বলতে পারার ঘটনাই গত 5 মাসের সেরা অর্জন বলেও উল্লেখ করেন তিনি। ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে সকলকে ধৈর্য ধরার আহ্বানও জানান মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের যে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। সম্মেলনে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসে সরকারের কর বা ভ্যাট বৃদ্ধির বিষয়টি। হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসিবি ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে। বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। সব কিছু এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা পুরনো ধারাবাহিকতায় আছি, আবারও সমস্ত কিছু দায় ওই সাধারণ মানুষের ঘরে চাপবে। জাতীয় ঐক্য নষ্ট হলে পুরো দেশ সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বাংলাদেশে ৭১-এর যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে যে সংবিধান ভুলণ্ঠিত করেছিল, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ৯০-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, ২৪-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে। ১৫ বছর ধরে দেশের মানুষের উপর যারা নির্যাতন করছে দ্রুতই তাদের বিচার নিশ্চিতের দাবি জানান বিভিন্ন দলের নেতারা। আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে এবি পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আর দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দলের মতো পুরো দেশে গণতন্ত্রের বার্তা পৌঁছে দেয়াই নতুন এই দলের প্রধান লক্ষ্য। কর্মীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এমন প্রতিক্রিয়া জানান এবি পার্টির নতুন নেতৃত্ব। দলের প্রথম জাতীয় সম্মেলনে অংশ নিতে সারা দেশের এবি পার্টির কর্মীরা যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানে। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার দলের ২৮০৬ জন কাউন্সিলর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট প্রদান করেন। শনিবার কাউন্সিলের জানানো হয় সেই ভোটের ফলাফল। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কেন্দ্রের পর তৃণমূলে গণতান্ত্রিক পরিবেশ তৈরির পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির বিষয়েও কথা বলেন দলটির নতুন চেয়ারম্যান। আমরা যেহেতু নতুন নিবন্ধন পেয়েছি, আমাদের মার্কা ঈগল, আমরা চেষ্টা করব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য। আমরা তো নতুন দল, ৩০০ আসনে তো আমার দল ওইভাবে বিস্তৃত হয় নাই। তা আমরা চেষ্টা করব যারা এই সঠিক রাজনীতিটা করতে চান, যারা হয়তো এলাকায় পপুলার, যারা হয়তো জনগণের জন্য কাজ করতে চান, তাদেরকে আমরা কাছে টানার জন্য চেষ্টা করব। তো এটাকে একটা অপরচুনিটি আমাদের জন্য, এটাকে আমরা কাজে লাগাবো।
শহীদদের আত্মত্যাগের চেতনা নিয়ে এবি পার্টি নতুন পথচলা শুরু করবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। আমরা মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যার প্রত্যেকটা জিনিস ধারা উপধারা আবার গণ অভ্যুত্থানের রক্ত দিয়ে নতুন করে লিখিত হয়েছে, সেগুলোকে ধারণ করেই হচ্ছে এবি পার্টি তার রাজনীতি বিনির্মাণ করছে। তৃণমূলে দলকে শক্তিশালী করতে দ্রুতই এবি পার্টির সাংগঠনিক সফরের কথাও জানানো হয় এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দেয়া হবে, এ ব্যাপারে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর রোডম্যাপ ঘোষিত হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে মনে করেন তিনি। জানান, বড় রাজনৈতিক দলগুলোর বিভাজন শুধু দেশে নয় বিদেশেও প্রবল। এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এখনও আগামী 4 মাসের রিজার্ভ আছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এটাকে আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে সেমিনার আয়োজক সেন্টার ফর এনআরবি, সেখানে অংশ নেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এই স্লোগানটাকে বুকে ধারণ করে আমরা আরো 1 বছর 2000। এ সময় দেশের সফলতা বা ব্যর্থতায় প্রবাসীরাও সমান আনন্দ বা কষ্ট পান বলে উল্লেখ করেন তারা। আপনাদের বুকে আঘাত লাগার সাথে সাথেই আপনাদের সন্তানদের বিদেশে প্রবাসী বাংলাদেশিদের বুকেও আঘাত লাগে। আলোচনায় উঠে আসে গেল আওয়ামী লীগ সরকারের সময় টাকা পাচারের প্রসঙ্গ। বিপুল পরিমাণ সেসব অর্থ ফেরাতে প্রবাসীদের সহায়তা চান বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, গেল 4-5 মাসে রেমিটেন্স এসেছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। বিদেশে থাকা বাংলাদেশিদের সফলতার গল্প অনেক, তবে এর বাইরে বিদেশ বিভুঁইয়ে রাজনৈতিক বিভাজন নিয়ে আক্ষেপ আছে অনেকের। সরকারের নীতি নির্ধারকরাও বড় দলগুলোর ব্যানারে প্রবাসীদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন তখন সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে বরণ করা হয়, এক পক্ষ সেখানে ইটপাটকেল দিয়ে দাঁড়িয়ে থাকে না। আমাদের কিন্তু এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের দেশের সম্মানের জন্য খুবই ক্ষতিকর। কাজেই আমি আশা করব বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দেব। আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না, বাংলাদেশের জন্য লবি করব। 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় মিডিয়া ও দেশটির প্রবাসীরা বাংলাদেশ নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে। উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগ স্বাভাবিকভাবেই একটু ধীর গতির, তবে নির্বাচনের ঘোষণা আসলেই তাতে গতি আসবে বলে বিশ্বাস করেন তিনি। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। বিভেদ ভুলে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে বলে প্রত্যাশা করেন প্রবাসী বাংলাদেশিরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে পালিয়ে থাকা পতিত সরকার লুটপাটের টাকা দিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে, চাইছে এদেশের মানুষকে মৌলবাদী হিসেবে প্রতিষ্ঠিত করতে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের রেকর্ড রাখার তাগিদ দেন। জানান, আওয়ামী সরকারের লুটপাটের নমুনা এখন বিদেশি গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে।
জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রেক্ষাপট শীর্ষক সেমিনার। জুলাই আমাদের খুব মহৎ একটা। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন না হলে জনগণের উপর অত্যাচার নির্যাতন বহুগুণে বেড়ে যেত। পরাজিত শক্তি বিদেশ থেকে এদেশের জনগণকে মৌলবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিদেশে তো তারা বিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রতিদিন ওরা প্রোপাগান্ডা ছড়ায় যে কিছু হয়নি, এটা যারা আন্দোলন করেছে তারা তালিবান, তারা ইসলামিস্ট, মার্কা মেরে দিতে চাচ্ছে যাতে গ্লোবালি কনসেন্ট তৈরি করতে পারে আপনাদেরকে উপর আবার যাতে অত্যাচার করা যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রতিটি ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের মহৎ আদর্শকে ধারণ করতে ছোট বড় সব ঘটনা লিপিবদ্ধ রাখার উপরও জোর দেন। পারলে আপনাদের যে পুরো ইউনিভার্সিটির উপরে আপনার একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করে লিখে রাখেন যে কোথায় কোথায় কারা কারা ছিল, কি কি অপকর্ম করেছে, কোন টিচাররা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে, আবার কোন টিচাররা আপনাদের সাথে এসে একসাথে কাদারি গ্যাস খেয়েছে, বুকে গুলি বিদ্ধ হয়েছে। এই জানাগুলো আমাদের দরকার। বিগত সরকারের দুর্নীতিকে পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ লুটপাট উল্লেখ করে প্রেস সচিব বলেন, আওয়ামী সরকারের দুর্নীতির কিছু নমুনা এখন ব্রিটিশ গণমাধ্যমগুলো প্রকাশ করছে। তার পুরো আইডিয়াটাই ছিল যে এই যে 4-5টা গ্রুপ আমি তাকে সব দিয়ে আমি চুরি করব। বাংলাদেশের কেন, ওয়ার্ল্ডের হিস্ট্রিতে দ্য বিগেস্ট একটা লুটপাট হয়েছে। তার কিছুটা আজ আপনারা এখন ব্রিটিশ প্রেসে দেখছেন কি ধরনের রিপোর্ট হচ্ছে। সাংবাদিকদের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের উপর জোর দিয়ে প্রেস সচিব বলেন, কোন সংবাদ নিজ স্বার্থের বিরুদ্ধে গেলেও তা গ্রহণের মানসিকতা থাকতে হবে, নয়তো বিগত সরকারের মনোভাবের সাথে কোনো পার্থক্য থাকবে না। আপনি যদি লেজুর ভিত্তিক সাংবাদিককে প্রমোট করেন যে সে আপনাকে খালি ভালোই লিখবে, তাহলে তো আর দেশে ডেমোক্রেসি থাকবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। 10 জানুয়ারি শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারই শেখ হাসিনা সরকারের প্রধান অবলম্বন ছিল। ভারতের সাথে শেখ হাসিনার সব চুক্তি ছিল নিজেদের স্বার্থ রক্ষার জন্য, এমন মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে ভারতের আধিপত্য স্বরূপ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আদানি, রামপাল, রূপপুরের মতো সর্বনাশা চুক্তিগুলো বাতিলেরও দাবি জানান আনু মোহাম্মদ। বলেন, ভারতের সাথে যত ধরনের সামরিক বেসামরিক চুক্তি হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করতে হবে। সাধারণ মানুষের ক্ষতি হয় এমন চুক্তি বাতিলের দাবিও জানান তিনি। ভারতের আধিপত্য কমাতে ভুটান ও নেপালের সাথে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন আনু মোহাম্মদ। সব চুক্তি, যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক, সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা, জনগণের কাছে প্রকাশ করা এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী, জনগণের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিল করা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট বাণিজ্য মেলা। মাসের দ্বিতীয় সপ্তাহ হওয়ায় ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোভান চৌধুরী। তিনি আছেন এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। সোভান, ছুটির দিনে তো নিঃসন্দেহে দর্শনার্থী অনেক বেশি, সেক্ষেত্রে বেচা বিক্রি কেমন হচ্ছে, ক্রেতা সমাগম কেমন দেখছেন? আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 হল এরিয়া আছে জেএমজি ফার্নিচারে প্রিমিয়াম প্যাভিলিয়ন 20% পর্যন্ত শুনতে পাচ্ছেন আমাকে? পাচ্ছেন হোম ফার্নিচারের বিশাল। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তামিম ইকবালকে আবেগে ভাসিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই ওপেনারের অবদানকে জানিয়েছেন সম্মান, রোমন্থন করেন একসাথে খেলার দিনগুলো, আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তামিমকে মিস করার কথা নিজের পোস্টে লেখেন সৌম্য সরকার। এদিকে দেশের সেরা এই ওপেনারের অবসরের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
কখনো ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে বড় ছক্কা হাঁকানো, আবার কখনো লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তুলে উদযাপন, সবকিছুতেই যেন ট্রেডমার্ক হয়ে আছেন তামিম ইকবাল খান। 2018 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা হাতে লেখেন ইতিহাস। এক হাতে ব্যাট ধরে মুশফিকুর রহিমের সাথে 32 রানের পার্টনারশিপে সেই ম্যাচে জয় রাখেন ভূমিকা। প্রায় 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে বহুবার দেশকে ভাসিয়েছেন আনন্দে। তবে 2023 সালে অভিমানে অবসরের ঘোষণা দেয়া তামিমের আর ফেরা হলো না আন্তর্জাতিক অঙ্গনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচকদের বিবেচনায় থাকলেও নিজের মনের কথা শুনে ব্যাট প্যাড শোকেসে তুলে রাখার সিদ্ধান্ত এক আবেগঘন পোস্টে জানান এই ওপেনার। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থের অবসরের ঘোষণায় আপ্লুত হয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেট মাঠের স্মৃতিগুলো রোমন্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানান তামিম ইকবালকে। অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাঠে এই ওপেনারকে মিস করার কথা লেখেন মিস্টার ডিপেন্ডেবল। মাহমুদুল্লাহ রিয়াদও তার পোস্টে প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল খানকে। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের জন্য নিবেদনকে বড় করে দেখছেন সাইলেন্ট কিলার। একসাথে খেলা ও বিভিন্ন অর্জনের সাক্ষী হওয়াটাকে সম্মানের বলছেন তিনি। তামিমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান রিয়াদ। ক্যারিয়ারের শুরুতেই ওপেনিংয়ে তামিম ইকবালের সান্নিধ্য পেয়েছিলেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পার্টনারের বিদায় ঘোষণায় তাকে মিস করার কথা নিজের পোস্টে লেখেন এই ওপেনার। ক্রিকেট মাঠে সারা জীবনের স্মৃতিকে সঙ্গী করে উজ্জ্বল পথ চলা কামনা করেন সৌম্য। তামিম ইকবালের অবসরের খবর প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকবাজ তাদের সংবাদে শিরোনাম করে এই ওপেনারকে নিয়ে। ESPN ক্রিক ইনফোতেও প্রকাশিত হয় সেই খবর। এছাড়া ফ্রান্স 24, NDTV স্পোর্টস, হিন্দুস্তান টাইমস ছাড়াও অন্যান্য গণমাধ্যমে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের সংবাদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মানসিক শান্তির খোঁজে স্ত্রী আনুষ্কা শর্মা আর 2 সন্তানকে নিয়ে বৃন্দাবনে গেলেন বিরাট কোহলি। সেখানে গিয়ে দেখা করেছেন শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের সাথে। এত জনপ্রিয়তার পরও বিরস্কার ধর্মভীরতা দেখে প্রশংসায় ভাসালেন ভারতের এই ধর্মগুরু। একই সাথে দেশ সেবকের উপাধি দিলেন তারকা ক্রিকেটার কোহলিকে, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরাট কোহলির সময়ের ঘড়িটা চলছে উল্টো পথে। মাঠে তার সঙ্গী হয়েছে কেবল নিজের ছায়া। সদ্য সমাপ্ত বোর্ডের গাভাস্কার সিরিজটা ব্যাট হাতে রাঙাতে পারেননি ভারতীয় ওই তারকা ক্রিকেটার। 5 ম্যাচ সিরিজে আছে 1 সেঞ্চুরি, আর বাকি ম্যাচে একরাশ হতাশা। এমন সময় মানসিক শান্তির খোঁজে স্ত্রী আনুষ্কা শর্মা ও 2 সন্তান নিয়ে ছুটলেন বৃন্দাবনের পথে। সেখানে গিয়েছেন মূলত শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে, যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় প্রেমানন্দ মহারাজকে বেশ কিছু প্রশ্ন করেন বিরাট ও আনুষ্কা। তাদের আশীর্বাদ দেওয়ার পাশাপাশি বিরাটকে দেশ সেবকের আখ্যাও দেন এই ধর্মগুরু। বিরাট কোহলি পুরো ভারতকে আনন্দ দেয়। যদিও বিজয়ী হয়, গোটা ভারত উৎসব করে। ওর সঙ্গে জুড়ে আছে পুরো ভারত। ঈশ্বর ওকে খেলার মাধ্যমে সেবা করার দায়িত্ব দিয়েছেন। ভিডিওতে আরও দেখা যায় আনুষ্কা নিজের মতের প্রকাশ করছিলেন প্রেমানন্দ মহারাজের কাছে। চেয়েছেন প্রেম, ভক্তি আর আশীর্বাদ। বিরস্কার ধর্মভীরতা মন ছুঁয়েছে তার। আপনারা খুবই সাহসী। পৃথিবীতে এত সম্মান পাওয়ার পর ভক্তির দিকে আসা কঠিন কাজ। আমার মনে হয় আপনার ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রভাব বিরাটের উপর পড়বে। ভক্তির ওপরে কিছুই নেই। ঈশ্বরে ভরসা রাখো, নাম জপ করো, খুশি থাকো। অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও দেশ বিদেশের বিভিন্ন আশ্রম আর কীর্তনের অনুষ্ঠানেও বিরস্কা দম্পতিকে দেখা গেছে একাধিকবার। সাধারণ মানুষের সাথে মেঝেতে বসেই করেছেন প্রার্থনা। মানসিক শান্তি আর শক্তির খোঁজেই তারা দ্বারস্থ হন ঈশ্বরের কাছে। টেস্ট সিরিজের পর ভারতের নতুন মিশন ইংল্যান্ডের বিপক্ষে T20 ও ওয়ানডে সিরিজ। গত আসরে চ্যাম্পিয়ন হয়েই সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন কোহলি। তবে খেলবেন ওয়ানডেতে। এরপর থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, যেখানে সবার নজর থাকবে বিরাটের দিকেই। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম বাণিজ্য মেলার খবরাখবর। সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মী সোভান চৌধুরীর কাছ থেকে। সোভান, আজকে তো ছুটির দিন, নিঃসন্দেহে দর্শনার্থী অনেক বেশি আছে। সেক্ষেত্রে বেচাকেনা কেমন হচ্ছে, ক্রেতা সমাগম কেমন, জানাবেন? সোহার, আজকে ছুটির দিন হিসেবে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা বেশ ভালো। আমি যদি একটু দেখাই, এখানে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
তবে ইজারা বাহিনীদের তথ্য মতে গতকাল এই মেলায় ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি ছিল 1,75,000-এর উপরে। সে তুলনায় আজকে ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি প্রায় অর্ধেক বলা চলে। এ পর্যন্ত ইজারাদারদের তথ্য মতে আজকে ক্রেতা ও দর্শনার্থী এই মেলায় প্রবেশ করেছে 75,000-এর কিছুটা বেশি। সেক্ষেত্রে বিক্রেতারাও বলছেন তারা যেই পরিমাণ আশা করেছিল ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতির সংখ্যা তেমনটা তারা পাচ্ছেন না। তবে এখানে যারা ক্রেতারা আসছেন তারা প্রতিটি স্টলে যাচ্ছেন, ঘুরছেন, তাদের পছন্দের পণ্যগুলো কিনছেন। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে খাবারের দোকানগুলোতে। তবে এবারের মেলায় এখানে 3টি চত্বর বানানো হয়েছে। এই চত্বরগুলোতে মানুষের বেশ ভিড় হচ্ছে। তারা এখানে আসছেন, তারা ছবি তুলছেন। ইয়ুথ প্যাভিলিয়নে তারা আসছেন, ছবি তুলছেন। খাবারের দোকানগুলোতে বেশ ভিড় হচ্ছে। এখানে কসমেটিক্স পণ্যের দোকানগুলোতে, শীতের কাপড়ের দোকানগুলোতেও বেশ ভিড় হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন তারা আজকে যে পরিমাণ ক্রেতা আশা করেছিল সেই পরিমাণ ক্রেতা তারা আজকে পাচ্ছেন না। কারণ গতকাল তারা তাদের আশানুরূপ থেকেও বেশি ক্রেতা ও দর্শনার্থী উপস্থিতি লক্ষ্য করেছেন এবং তাদের বেচাকেনাও বেশ ভালো হয়েছে। তবে আজ সে অনুযায়ী তাদের দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি সেই অনুযায়ী তারা লক্ষ্য করছেন না। তবে বিক্রেতারা বলছেন সামনে আরও বেশি ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাবে। এই ছিল সোহার। সোভান, ধন্যবাদ আপনাকে। শীত ঋতুকে বরণে শীতকালীন উৎসবের আয়োজন করেছে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল। হরেক পিঠাপুলি, মুখরোচক খাবারের পসরা বসেছে উৎসবে। নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরে আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রাচীনকাল থেকেই পিঠাপুলি বাঙালির ঐতিহ্যের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। হিমহিম কুয়াশা পড়তেই আয়োজন করে বানানো হতো পিঠা। কিন্তু কালের বিবর্তন আর নগরায়নের বিকাশে আজ অনেকটাই ম্লান সেই সংস্কৃতি। নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যের মিল বন্ধন ঘটাতেই প্রতি বছর শীত উৎসবের আয়োজন করে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল। পাটিসাপটা, চিতই, মালপোয়া ছাড়াও বসেছে হরেক পিঠার পসরা। এর বাইরেও জিভে জল আনা খাবার, হাতে বোনা পোশাক আর নকশি কারুকাজের পণ্য কাটছে দর্শকদের নজর। পিঠা তো বাচ্চারা এখন চেনে না, তো পিঠা উৎসবের একটু পিঠা টিঠা রেডি করলে বাচ্চারা দেখে শিখলো, খেলো, একটু সবাই মজা করলো। অনেকটা এনজয় করি, কারণ আমরা এটা আসলে বছরে একবারই করতে পারি যে আমরা আমাদের নিজেদের বানানো জিনিস বিক্রি করতে পারি। পিঠা আমাদের ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য আমরা এই উৎসবটা পালন করি। মেহেদি দিতে খুব ভালো লাগে। এমন আয়োজন ভ্রাতৃত্ববোধ বাড়ায়, আরও দৃঢ় করে সম্পর্ক, এমনটাই বলছিলেন মেলায় আগতরা। বছরের শেষে সবাই যেন একটু একসাথে হতে পারে। অপরের প্রতি যে সত্যিকার অর্থে শ্রদ্ধাবোধ, স্নেহবোধ, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলো যে আমাদের হারিয়ে যাওয়ার পথে তলানিতে চলে আসছে, এগুলোকে আমাদের যে সত্যিকার অর্থে সংস্কৃতি, এই সংস্কৃতিকে জিইয়ে রাখার জন্য আমাদের বাচ্চাদের ভিতরে ছড়িয়ে দিয়েছি, যাতে যারা শহরে আছে তারা গ্রামের আবহাওয়াটা যারা বুঝতে পারে যে আসলে গ্রামের যে আমাদের এই শীতকালের পিঠা উৎসবটা কি, নতুন ধান আসে, কিভাবে পিঠা বানায়। আয়োজকরা জানান দেশীয় ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সবার, সেই চেষ্টাই করছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে 100টিরও বেশি শীর্ষস্থানীয় কোম্পানি অংশ নেয়। অংশগ্রহণকারীরা শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 দিনের আয়োজন শেষ হবে। বাংলাদেশে নারী ক্যান্সার রোগীদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই দ্বিতীয় স্থানে জরায়ু মুখের ক্যান্সার। প্রতি বছর প্রায় 9,500 নারী ক্যান্সার আক্রান্ত হয়, যা নারীদের ক্যান্সারের প্রায় 13%। সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য উঠে আসে। চিকিৎসকরা বলেন, লজ্জা সংকোচের কারণে অধিকাংশ নারী দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হন। অল্প বয়সে বিয়ে ও ঘন ঘন সন্তান নিলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। রোগটির প্রধান কারণ যেহেতু এইচপিভি ভাইরাস, তাই শারীরিক সম্পর্কের আগে নারী পুরুষ উভয়কে টিকা নেওয়ার কথা বলেন চিকিৎসকরা। 30 বছর হলে প্রত্যেক নারীর জরায়ু পরীক্ষা করা উচিত বলে মনে করেন চিকিৎসকরা। আইনজ্ঞ নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 114তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে বনানীতে তার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার পরিবারের সদস্যগণ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে ফাতেহা পাঠ ও কুরআন খানি অনুষ্ঠিত হয়।
আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি 1911 সালের 11ই জানুয়ারি তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি প্রদান ও তাদের উৎসাহ দেওয়ার জন্য সোয়াবের উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁও আর্কাইভস অডিটোরিয়ামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের সুযোগ তৈরি করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, স্বেচ্ছাসেবক কোনো আর্থিক বা সামাজিক স্বার্থের জন্য কাজ করে না, স্বার্থহীন মানব সেবাই এখানে মুখ্য। চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা অংশ নেন। তারা জানান, এই বাংলাদেশে আউটসোর্সিং একটি দাস প্রথায় পরিণত হয়েছে, সেটি উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান। বলেন, আউটসোর্সিং এ কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না। এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি তোলেন আউটসোর্সিং কর্মচারীরা। হবিগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। সকালে প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 21 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিশেষ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে একটি পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন স্যার। সে পোস্টে জি.কে. গৌস ও তার ভাইদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দলীয় নেতাকর্মীদের হয়রানি ও টেন্ডারবাজির বিভিন্ন অভিযোগ আনা হয়। ব্ল্যাকমেল অথবা অর্থের বিনিময়ে সুনাম ক্ষুণ্ণের উদ্দেশ্যে প্রবাসে বসে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন জি.কে. গৌস। 48 ঘন্টার মধ্যে ফেসবুক পোস্ট প্রত্যাহার করে ক্ষমা না চাইলে সাংবাদিক জুলকারনাইন স্যার সামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেন আর ফেসবুক আইডি তথা ডিজিটাল বিন্যাসে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করার কারণে আমি সাইবার নিরাপত্তা আইন 2023-এর 25, 29 ও 31 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করিতে বাধ্য হইব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের 50 বছর উদযাপনে করা হয় দিনব্যাপী আয়োজন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সামনে থেকে বের হওয়ার র্যালি টিএসসি হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ অনেকেই। দিনব্যাপী এই উদযাপনে 3000-এর বেশি বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর বাস্তবসম্মত অর্থনৈতিক সংস্কারের জন্য দক্ষ মানব সম্পদের প্রয়োজনীয়তার উপর জোর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ন্যান্সি ও ওয়ারফেস ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান শাহজাদপুর। সকালে র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনিরামপুর বাজারে মানববন্ধন করেন তারা। এ সময় উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনা পর্যন্ত ট্রেন চালুর দাবি জানান বক্তারা। পরে রবীন্দ্র কাচারি বাড়িতে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য সাইফুল ইসলাম শিশির, আয়ুব আলী খান সহ অন্যরা। পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পার্টনারশিপ মিট। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন 64 জেলা থেকে আসা যমুনার ডিলার ও ব্যবসায়ীরা। বন্ধন আগামীর শীর্ষক এই পার্টনার্স মিটে তুলে ধরা হয় দেশ সেরা এই পণ্যের সর্বোচ্চ গুণগত মান, মুনাফা বৃদ্ধি, ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবসায়িক কর্মপরিকল্পনা।
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের আয়োজনে কক্সবাজারের একটি 5 তারকা হোটেলে দিনব্যাপী এই পার্টনার্স মিট অনুষ্ঠানে অংশ নেন সারা দেশ থেকে আসা 250 জন ডিলার। যমুনার পণ্য নিয়ে অভাবনীয় সাড়া এবং নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। যমুনার পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিক্রয় ও বিপণন কৌশল সহ নানা বিষয় তুলে ধরেন গ্রুপের কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা তাদের ভিশন, তাদের উদ্দেশ্য, তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং মোটামুটি আপনাদের কাছে শেয়ার করেছেন। ওই স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো এক্সিকিউট করার জন্য যে ধরনের প্রমোশনাল সাপোর্ট দরকার, যে সব ধরনের অ্যাক্টিভিশন দরকার, সেগুলো সাপোর্ট করার জন্য আমরা মার্কেটিং ডিপার্টমেন্ট সদা তৎপর। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেন আপনিও ভালো থাকেন, কোম্পানিও ভালো থাকে, আমরাও ভালো থাকি। ভিডিও বার্তায় ডিলারদের শুভেচ্ছা জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। যমুনা ইলেকট্রনিক্স সাথে আপনাদের ব্যবসায়ী সম্পর্কে সুদৃঢ় করার মাধ্যমে আগামী ব্যবসায়িক সম্ভাবনাকে আপনারা কাজে লাগিয়ে নতুন বছর নতুন উদ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সর্বোচ্চ মান আর অত্যাধুনিক ডিজাইনের কারণে যমুনার পণ্য গ্রাহকদের আস্থা অর্জন করেছে বলে জানান যমুনা গ্রুপের পরিচালকরা। এই যমুনা ইলেকট্রনিক্স আমার বাবা প্রয়াত চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম উনি প্রতিষ্ঠিত করেছিলেন এক যুগ আগে, অনেক স্বপ্ন নিয়ে, এবং সেই স্বপ্ন আপনারা অনেক বেশি পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি সব হসপিটাল থেকে ফোন করে জানতেন যে আজকে একটা বেতন হয়েছে কিনা, তো ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের ব্যবসা বাণিজ্য আরো অনেক আগিয়ে নিয়ে যেতে পারি। অনুষ্ঠানে সফল 10 ডিলারকে সম্মাননা প্রদান এবং 40 জনকে পুরস্কৃত করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, কক্সবাজার। নারায়ণগঞ্জে চাঁদাবাজি, ফুটপাত দখল, যানজট নিরসন সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে কেমন নারায়ণগঞ্জ চাই শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব দাবি জানান তারা। বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটে ভুগতে হয় তাদের। এছাড়া ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ নগরবাসী। প্রশাসনের নীরব ভূমিকায় কিছু লোক এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলেও গোল টেবিল বৈঠকে অভিযোগ করেন বক্তারা। দিনাজপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশপাশের 12টি গ্রামে হতদরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এনামুল্লাহ উপস্থিত হয়ে এসব শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রো ভিসি, প্রক্টর ও বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের এমন আয়োজনকে সাধুবাদ জানান ভিসি। ভবিষ্যতে অসহায় মানুষদের কল্যাণে যে কোনো কাজে সহায়তার আশ্বাস দেন তিনি। দর্শক, সেই সাথে শেষ করছি আজকে সব খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।